দর্শক, বাংলাদেশের রাজনীতিতে বড় অঘটনের সংকেত পাওয়া যাচ্ছে। কি সেই অঘটন আসতে পারে বাংলাদেশের জন্য? রাজনীতিতে বিএনপি এবং জামায়াত একেবারে বলতে পারি মুখোমুখি পজিশনে আছে। যখন প্রায় দু যুগের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির পর মাঠে আওয়ামী লীগ নেই, তখন দ্বৈরথটা তৈরি হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে। জামাতের কিছু কর্মকৌশল বিএনপিকে টাফ টাইম দিচ্ছে, আবার বিএনপিও নতুন চমক হাজির করতে চাইছে। এই বিষয়গুলো বিস্তারিত বলবো। পাশাপাশি আমাদের ২৪-এর যে বিপ্লব, সেই বিপ্লবের অন্যতম পোস্টার বয় মিস্টার মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আজ তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তফসিল ঘোষণার পর তা অ্যাক্টিভ হবে। তাহলে সেই মন্ত্রণালয়ে কারা বসবেন, আর আসিফ মাহফুজ যাবে কোন নৌকায়? চলুন আমরা বিস্তারিত প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, প্রথমে যেই খবরটি দিয়ে শুরু করতে চাই সেটি হলো আমাদের আসিফ মাহমুদ এবং মাহফুজকে নিয়ে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন আমাদের এই দুজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বা ছাত্র উপদেষ্টা বিদায় নিয়েছে এবং তাদের বিদায়টি প্রধান উপদেষ্টা বরাবর দেয়া হয়েছে। প্রেস সচিব শফিক সাহেব বলেছেন তফসিল ঘোষণার পর তা অ্যাক্টিভ হবে। প্রশ্ন উঠেছে এই পদে বা মন্ত্রণালয়ের এই উপদেষ্টা পরিষদে কারা আসতে পারেন। তবে প্রধান উপদেষ্টার নিকটজন বা বিশ্বস্ত কয়েকটি সূত্রের সাথে আমি টেলিফোনে কথা বললাম। তাদের সূত্রে এটুকু বুঝতে পেরেছি এখানে নতুন কোনো উপদেষ্টারা আসবেন না। হয়তো এখানে পূর্বে যারা উপদেষ্টা আছেন তাদেরকে নতুন করে দায়িত্ব দেয়া হতে পারে। কয়েকটি সূত্রের দাবি, এটা এখনো কনফার্ম না, যেহেতু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কনফার্ম করেনি। তবে তার নিকটজন যাদের সাথে আমি কথা বলেছি তারা বলেছেন যে ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন আসতে পারেন মানে নতুন দায়িত্বে। তাদের তো পূর্বের দায়িত্ব রয়েছে, পাশাপাশি তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হতে পারে এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান এবং রেজওয়ানা চৌধুরীকে। এবং আসিফের মন্ত্রণালয় ছিল বেশ বড়, যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার, গণপূর্ত সব। এখানে আসতে পারেন এম সাখাওয়াত এবং মাহফুজের স্থানে আসতে পারেন আদিলুর রহমান, আর যুব ক্রীড়ার বিষয়টিতে রেজওয়ানা আসতে পারেন উপদেষ্টা হিসেবে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো মাহফুজ এবং আসিফ কোন নৌকায় এবার ভিড়বেন তারা। আমি এ বিষয়ে আসিফের সাথে চেষ্টা করেছিলাম কথা বলে সঠিক তথ্যটা জানবার, কিন্তু আসিফ এখন পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। বলছে ভাইয়া কোথায় যাই, গেলে আপনারা দেখবেন, মানে একটু সারপ্রাইজ দিতে চাইছে আসিফ। মাহফুজের ক্ষেত্রেও একই অবস্থা। তবে কয়েকটি সূত্র, মানে আসিফের যারা নিকটজন, তাদের সূত্রগুলো বলছে যে নূরের গণ অধিকারও যেতে পারে আবার এনসিপিতেও আসিফের জায়গাটি। তবে আসিফ ঢাকা 10 থেকে নির্বাচন করতে পারেন, কারণ সেই জন্য তিনি তার কুমিল্লায় তো ভোটার ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেটি তিনি ঢাকাতে ট্রান্সফার করে ঢাকা 10-এর ভোটার হয়েছে। তো সেই হিসেবে বোঝা যাচ্ছে আসিফ ঢাকা 10 থেকে নির্বাচন করতে পারেন। আর মাহফুজের বিষয়টি স্পষ্ট করে এখনো ক্লিয়ার সে বলেনি, তবে সেও নির্বাচন করবে, এইটুকু বোঝা গেছে। তারা কি এর চেয়েও বড় কোনো সারপ্রাইজ হাজির করবে আসিফ বা মাহফুজ? তারা কি বিএনপি বা জামাতের মতো কোনো দলে যাবে? এই বিষয়ে প্রশ্ন করলেও তারা কোনো উত্তর দেয়নি। তার মানে নূরের গণ অধিকার বলি আর এনসিপি বলি, তার বাইরেও তাদের যাবার রাস্তা ওপেন আছে। তো শেষ পর্যন্ত আমরা দেখতে চাই তারা কোন নৌকায় ভেড়ে। দর্শক, আসছি এবার মূল প্রসঙ্গে। বিএনপি এবং জামাতের যে বর্তমান অবস্থা, তাতে করে অনেক রকম তথ্য উপাত্ত আমাদের হাতে আসতে শুরু করেছে। প্রথমে একটি সূত্র বলছে যে বিএনপি হয়তোবা আরো 1 বছর নির্বাচন পেছাবার দাবি তুলতে পারে। সেক্ষেত্রে জামাত কি করবে? গত কদিন আগে এরকম ইঙ্গিত জামাতও দিয়েছিল।
প্রায় 10-12 দিন আগে এরকম খবর আপনাদেরকে আমিও দিয়েছিলাম যে বিএনপি হয়তোবা নির্বাচন পেছাতে চাইতে পারে, কারণ একদিকে বেগম খালেদা জিয়া অসুস্থ, পাশাপাশি তারেক রহমানের বাংলাদেশে আসা এখনো অনিশ্চিত এবং দলটার মধ্যে বলা যাচ্ছে একটু এলোমেলো অবস্থা হয়ে গেছে। তো এই পরিসরে বিএনপি নির্বাচন করবে বা করলে বিএনপি তার কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে আনতে পারবে, যেখানে জামাত এই মুহূর্তে মরিয়া হয়ে গেছে সরকারে বসার জন্য। বিএনপির কিছু সূত্র বলছে যে তারা ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে, আর কিছু সূত্র বলছে অবস্থার পরিপ্রেক্ষিতে তারা কিছুটা পেছানোর দাবিও তুলতে পারে। এটা স্পষ্ট করে বলছে না, তারা দাবি তুলতে পারে এরকমটিও তারা ইঙ্গিত করছে। তো এখানে যে বিষয়টি ঘটতে পারে, যদি বিএনপি কোনো কারণে নির্বাচন পেছানোর দাবি তোলে, কারণ বিএনপি মূলত নির্বাচনটা চেয়েছিল, সরকারের কাছ থেকে চাপও দিয়েছিল সরকারকে বিএনপি। এখন যদি নির্বাচনটা পেছায় সেই ক্ষেত্রে বিএনপি জামাত কি করতে পারে? জামাতের কিছু কৌশল পূর্বেই সাজানো আছে এবং জামাত এই কৌশলটা স্পষ্ট করছে না, তবে কিছু কিছু সূত্র বলছে যদি বিএনপি নির্বাচন পেছানোর দাবি তোলে সেই ক্ষেত্রে জামাত মানবে না, জামাত ফেব্রুয়ারিতে নির্বাচন চাইছে। আর দ্বিতীয়ত, যদি সরকার রাজি হয়ে যায় বিএনপির দাবি অনুযায়ী 1 বছর পেছাতে, তার মানে ইউনূস সরকার আরো 1 বছর মেয়াদ বেশি পাবে, এই তো সেক্ষেত্রে জামাতের দাবি থাকবে স্থানীয় সরকার নির্বাচনগুলো এই 1 বছরের মধ্যে করে ফেলতে হবে, অর্থাৎ সংসদ নির্বাচনের আগেই গণভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা জামাত তুলবে জোরে সোরে এবং সেটা বাস্তবায়ন করার জন্য জামাত চেষ্টা করবে, এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আসছি দুটো দলের মধ্যে অঘটনের ইঙ্গিত। তারেক রহমান বক্তব্যে বলেছিলেন আপনারা মার্কা দেখে ভোট দেবেন। সোশ্যাল মিডিয়া তারেক রহমানের এই বক্তব্যটি নিয়ে বেশ আলোচনা চলছে। নেটিজেনরা বলছেন তারেক রহমান কি তার প্রার্থীদের, যোগ্য প্রার্থীদের সিলেক্ট করতে পারেননি, তাহলে মার্কার কথা বললেন কেন? তবে তারেক রহমানের এই বক্তব্যের ইঙ্গিতটি হলো ধানের শীষ বাংলাদেশের মেহনতি মানুষের প্রতীক, ভালোবাসার প্রতীক এবং বাংলাদেশকে স্বনির্ভর করার ক্ষেত্রে এই মার্কাটি যথেষ্ট ভূমিকা রেখেছে এবং জিয়াউর রহমানের হাত ধরে যে যাত্রাটা শুরু হয়েছে বেগম খালেদা জিয়া তা পূর্ণ বাস্তবায়ন করেছে বাংলাদেশের মানুষের জন্য। আমি একটি কমেন্টের অপেক্ষায় আছি, কমেন্টটা আমার চোখে এখনো পড়ছে না। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো জামাতের মধ্যে বেশ কিছু পরিকল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যে সারা বাংলাদেশে জামাত মাঠ প্রশাসনের তালিকা তৈরি করেছে এবং যে মাঠ প্রশাসন জামাত তৈরি করেছে সেই মাঠ প্রশাসনে তারা দেখার চেষ্টা করছে আসছে নির্বাচনে কোন কোন ক্ষেত্রে কোন কোন কর্মকর্তা, সেটা পুলিশ হোক, ডিসি হোক, ইওনো হোক, টিওনো হোক, যারাই হোক, তারা নির্বাচনের জন্য বড় বাধা হতে পারে। এক, বিভিন্ন জায়গায় বিএনপির কিছু কর্মীরা একটু উৎসুক হচ্ছে বা একটু অ্যাগ্রেসিভ হচ্ছে, তাদের ব্যাপারে সেই অঞ্চলগুলোতে জামাত একটু কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এক। 2 নম্বর, জামাত সারা বাংলাদেশ থেকে তাদের বিশ্ববিদ্যালয় থেকে মেধাবী ছাত্রদেরকে প্রতিটি আসনে ভাগ করে নিয়ে যাচ্ছে, যারা আসছে নির্বাচনে বড় রকম প্রচারণায়, মানে কি বলবো, যে সারপ্রাইজ দেওয়ার মতো যোগ্যতা রাখে, তারা একটা বড় খেলা দেখাতে পারে। জামাত তার বিদেশ থেকে সকল মেধাবী যুবকদের টেনে আনছে। প্রবাসে জামাতের ভোট ব্যাংকটা খুবই স্ট্রং। কয়েকটি জরিপ বলছে বাংলাদেশ থেকে যেসব শ্রমিকরা বা যেসব প্রবাসীরা বিদেশে রয়েছেন এবার পোস্টাল ভোটের মাধ্যমে তারা ভোট দিতে পারবেন। এই প্রথম বাংলাদেশে প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগটি তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এটুকু বলতে পারি, বা যেই জরিপটি জামাতের কাছে এসছে, যে অঘটনের কথা বললাম, দেখা যাচ্ছে 70% উপর প্রবাসী ভোট জামাতের পক্ষে যাচ্ছে, এটা জামাত বলছে। বাট প্রবাসী ভোটারদের ব্যাপারে বিএনপি কোনো জরিপ পরিচালনা এখনো করেনি, তার উত্তরও আসেনি। তবে গতকালকে প্রথম আলোর যে জরিপটি আসছে এটা নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, কারণ প্রথম আলো এই জরিপটির মাধ্যমে একটি কৌশল ব্যবহার করেছে, তারা আওয়ামী লীগকে আবারও নির্বাচনে ফিরিয়ে আনার জন্য সেই চেষ্টাটি করেছে জরিপের মাধ্যমে।
পাশাপাশি বিএনপিকে কৌশলে বিজয়ী করে দিয়েছে। অর্থাৎ বিএনপিকে এই বিজয়ের মধ্য দিয়ে তাদের আশা জাগানো, নাকি তাদেরকে নির্বাচনে বড় রকম কি বলবো যে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো তারা করে থাকে সেখান থেকে সরে যাওয়ার একটা কৌশল তৈরি করলো, না কোনো ফাঁদে ফেললো, এটা নিয়েও অনেকে আলোচনা শুরু করেছেন। তবে একটি বিষয় আমাদের কাছে ভালো লেগেছে, সেটা হলো বিএনপি ক্রমান্বয়ে তাদের যে প্রার্থীদেরকে সিলেক্ট করেছেন প্রতিটি আসনে, আস্তে আস্তে তারা সেই অঞ্চলগুলোতে তাদের পুরনো ঘাঁটিগুলোতে আবারও তাদের অবস্থান শক্তভাবে জানান দিচ্ছেন। এবং বিএনপিও চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুনভাবে ফিরে আসতে। তবে রাজনৈতিকভাবে বিএনপি এবং জামায়াত আবারও মুখোমুখি হচ্ছে বিভিন্ন গুজব নিয়ে। তাই গুজবের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে জামাত। আবার বিএনপির ক্ষেত্রে এআই নির্ভর অনেক ভিডিও পিকচার দিয়েও তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ঘায়েল করার চেষ্টা করছে। তো সবকিছু মিলে এই নির্বাচনে সবচেয়ে চমক নিয়ে আসতে পারে জামাত ইসলাম। কারণ জামাতের মিডিয়া উইং যে দাবিটি করছে যে তারা এখন পর্যন্ত তাদের 10% চমক মাঠে ছাড়েনি। তাদের মিডিয়া উইং এর প্রধান বা প্রচার সেলের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের, তিনি বললেন যে আমাদের প্রতি মুহূর্তে নতুন নতুন চমক আসবে এবং ছাত্র শিবিরকে জামাত ইসলাম পুরোপুরি ব্যবহার করছে এবং মেধাবী যুবকদের টেনে তারা অসাধারণ কিছু পোস্টার, ব্যানার, স্লোগান এবং নির্বাচনী গান প্রতিটি প্রার্থীর জন্য আলাদা চমক, এবং যে তরুণ প্রার্থীদের মাঠে নামিয়েছে জামাত, তাদেরকে এমন এমন ডাইনামিক পজিশনে নিচ্ছে যাতে করে বিএনপির পুরনো বা বয়স্ক নেতারা তাদের সাথে পাল্লা দিয়ে উঠতে না পারে। এখন বিএনপির জন্য চ্যালেঞ্জ হবে অন্যটি, সেটি হলো গত 15 মাসে তারা যা করেছে সে তাদের কর্মের উপরই নির্ভর করবে আগামী ভোট ব্যাংক কোন দিকে ছুটবে। তবে বিএনপির আরেকটি চেষ্টা হলো তারা আওয়ামী লীগের ভোটটাকে তাদের পক্ষে নেয়ার জন্য ভেতরে কাজ করছে। এবং বহু জায়গা থেকে এরকম খবর আসছে যে বিএনপির নেতারা বলছেন আওয়ামী লীগকে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও, আমরা জয়যুক্ত হই, তবে আমরা একসাথে কাজ করব। তোমাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, তোমাদের কর্মের জায়গাগুলোতে কেউ হাত দেবে না, আমরা দায়িত্ব নেব। এটি বলছে বিএনপির অনেক নেতারা। কারণ বিএনপির গত 15 মাসের কাজের উপর একটু আতঙ্কিত আছে আওয়ামী লীগ বা যারা পতিত স্বৈরাচার তাদের অনুসারীরা। এক্ষেত্রে বিএনপি আস্থায় ফিরে আসার জন্য চেষ্টা করছে। পাশাপাশি জামাত ইসলামও কম যাচ্ছে না, তারা আবার বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করছে যে 15 মাসে তোমরা যে প্রোমো দেখছো বা টিজার দেখছো এই বিএনপির, 5 বছরে সেই টিজার যদি দেখতে না চাও তবে তোমরা এমন পক্ষকে ভোট দাও যারা 15 মাসে তোমাদের উপর একটা টাচ করেনি, আঘাত করেনি, তোমাদের কোনো কিছু দখল করেনি। মনে রাখবা বাকি 5 বছর তারাও তোমাদেরকে নিরাপদে রাখবে। তো এই যে রাজনৈতিক অঘটনের কথা বলছি, এই অঘটনের সবচেয়ে বড় অঘটন ঘটতে পারে নির্বাচনের ডেট পেছাতে। তবে আজকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিক ভাই বলেছেন নির্বাচন যথাসময় হবে, পেছানোর কোনো সুযোগ নেই। তাহলে দ্বিতীয় অঘটন কি হতে পারে? দ্বিতীয় অঘটন হতে পারে আসছে নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে ব্যক্তিগত আক্রোশ বা নির্বাচনী কেন্দ্রগুলোতে যে লড়াই হতে পারে, এটা চরম আকার ধারণ করতে পারে। জামাত বলছে তারা বিএনপির আক্রমণকে সম্ভাব্যভাবে মাথায় রেখে তাদের প্রস্তুতি সাজিয়েছে এবং বিএনপি কেন্দ্র দখল করবে এই আশঙ্কা মাথায় নিয়ে তারা সেভাবে তৈরি আছে। আবার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা একটি সুষ্ঠু ফ্রি ইলেকশনের জন্য, ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুত এবং তারা মনে করছে এই নির্বাচনে জনগণের ভোট তাদের পক্ষে আসবে। কারণ বাংলাদেশকে সত্যিকার অর্থে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বা গণতান্ত্রিকভাবে বাংলাদেশকে দাঁড় করাবার ক্ষেত্রে বিএনপির ভূমিকা সর্বাগ্রে। এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যদি বাংলাদেশকে একটা শক্ত পজিশনে আনতে হয়, সেক্ষেত্রে বিএনপির বিকল্প নেই। দর্শক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বিএনপি এবং জামায়াতকে নিয়ে আমাদের যে মূল্যায়ন, এটি আপনাদের পক্ষে গেছে না বিপক্ষে গেছে, অর্থাৎ আপনারা আমার সাথে একমত কিনা। দর্শক,
আজকে আর পাকিস্তানের কোনো খবর দেব না, ইনশাআল্লাহ আগামীকালকে দেবার চেষ্টা করব। আমি কখনো এত সিরিয়াসলি কমেন্ট পড়ি না, আজকে খুব সিরিয়াসলি কমেন্ট পড়ছিলাম, আপনাদের কমেন্ট দেখার চেষ্টা করছিলাম। ভাই খালেদা জিয়া ও সেই লেভেলটা ছুঁতে পারেনি তারেক রহমান। আচ্ছা, আপনার এই প্রশ্নটা আমার কাছে ভাল লাগছে। বেগম খালেদা জিয়া মানুষের যে আশা ভরসার জায়গাটা তৈরি করেছেন, অনেকেই প্রশ্ন করছেন তারেক রহমান সেটি পারবেন কি না। আসলে তারেক রহমান পারবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু তারেক রহমানের জন্য কঠিন হয়ে গেছে কি, তিনি দেশে আসতে পারছেন না। আর তিনি বিদেশ থেকে দলটাকে আর আসলে কতটুকু শক্তভাবে দাঁড় করাবেন। তার সামনে অনেক বাধা বিপত্তি আছে। তিনি যা কিছু করছেন দূর থেকে নির্দেশনা দিয়ে করছেন। এখন তার নেতারা যদি বাস্তবায়ন না করেন তিনি কি করবেন? তবে তারেক রহমান দেশে আসতে পারলে হয়তো এই বিষয়টি সমাধান করতে পারবেন। দর্শক, ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদের জন্য একটা চমৎকার খবর নিয়ে হাজির হব। সেই খবরটির জন্য আমি অপেক্ষা ছিলাম, আশা করি সেটি কালকের মধ্যে আমরা পেয়ে যাব। বিদায় নিচ্ছি আজকের মতো। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন যেন সবসময় মন ভালো থাকে আর আপনাদেরকে নিত্য নতুন খবর দিতে পারে। আল্লাহ হাফেজ।